ভাবুন তো, যদি জম্বিরা হিংস্র না হয়ে আমাদের মতোই চালাক হয় আর দলবদ্ধভাবে আক্রমণ করতে শুরু করে, তাহলে আমাদের বেঁচে থাকার সম্ভাবনা ঠিক কতটুকু? 2016 সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত জম্বি মুভি ট্রেন টু বুসানের ডিরেক্টর এবারে ফিরে এসেছে এমনই এক ভিন্ন ধাঁচের গল্পের জম্বি মুভি নিয়ে, যেখানে জম্বিরা শুধুমাত্র আক্রমণাত্মকই না, বরং তাদের মধ্যে ধীরে ধীরে বিস্তার লাভ করে বুদ্ধিমত্তাও। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কলোনি নামের জম্বি মুভিটি এর টানটান উত্তেজনা ভরপুর গল্পের মাধ্যমে আপনাকে প্রতি মুহূর্তে গল্পের মধ্যে আটকে থাকতে বাধ্য করবে। একটা বিশাল বিল্ডিং, যাতে হঠাৎ করেই জম্বি ভাইরাসের অ্যাটাক হয়। বাইরের পৃথিবী থেকে লকডাউন করে দেওয়া হয় পুরো ভবনটিকেই, যাতে জম্বি বাইরে এসে ছড়িয়ে পড়তে না পারে। তবে সমস্যা বাধে অন্য জায়গায়। এই জম্বিগুলোর সাথে বিল্ডিংয়ে আটকা পড়ে সুস্থ কিছু মানুষ। একদিকে তাদের জম্বির হাত থেকে বেঁচে বিল্ডিংয়ের বাইরে বের হয়ে আসার প্রয়াস, অন্যদিকে সায়েন্টিস্টরা খুঁজে বেড়াচ্ছে জম্বি ভাইরাস প্রতিরোধী চিকিৎসা। তারা কি শেষমেশ সফল হতে পারবে, নাকি পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে জম্বি অ্যাটাক? জানতে চাইলে চলুন শুনে আসা যাক আমাদের আজকের গল্প। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের পুলিশকে চেইন্স বায়ো নামের একটা কোম্পানির এক্স কর্মচারী ডক্টর সিও ইয়ংচল কল করে আর জানায় সেদিন হতে যাওয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দুঙ্গরি বিল্ডিংয়ে হতে যাওয়া চেইন্স বায়োর একটা কনফারেন্সে সে এক ধরনের বায়ো টেরোরিস্ট অ্যাটাক করতে যাচ্ছে। সে জানায় ভাইরাসটা সে নিজের শরীরেই টেস্ট করেছে, আর এখন সেই এই আউটব্রেক থামানোর একমাত্র ভ্যাকসিন। চেইন্স বায়োর সিও কাং উচল সেদিন এই কনফারেন্স ডেকেছিল। এই কনফারেন্সে আরও আসে প্রফেসর হ্যান কিউ সং তার এক্স ওয়াইফ কং সেজংকে সাথে নিয়ে। সেজং নিজেও একজন প্রফেসর, কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হওয়ার পর থেকে সেজং কাজকর্ম আর ক্যারিয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছে। যেখানে হ্যান নতুন করে সংসার শুরু করেছে, তার বউ বাচ্চাও আছে। তো সেদিন এই কনফারেন্সের জন্য তারা দুজনেই ইনভাইটেশন পেয়েছিল। দুজনে একসাথেই কনফারেন্সে যায় আর ক্যাংয়ের পুরো লেকচার শোনে। লেকচারটা ছিল কালেকটিভ ইন্টেলিজেন্স বা সমষ্টিগত বুদ্ধিমত্তা নিয়ে। লেকচারের টাইমে ক্যাংয়ের হঠাৎ মনে হয় সে ভিড়ের মধ্যে তার কোম্পানির পুরনো সায়েন্টিস্ট ইয়ংচলকে দেখেছে। পর মুহূর্তেই সেখানে কাউকে না দেখে সে ভাবে এটা তার চোখের ভুল ছিল। তো সে লেকচার দিয়ে নিচে নামার পরে হ্যান সেজংকে তার কাছে নিয়ে যায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যাতে ফিউচারে সেজং এখানে জব টপ পেয়ে সেটেল হতে পারে। যেখানে ক্যাং নিজেই সেজংকে কনফারেন্সের ইনভাইটেশন পাঠিয়েছিল, সেখানে সে এখন সেজংকে চিনতেই পারছিল না। সেজং ভালোভাবে নিজের পরিচয় দিতে যাবে তার আগেই সিওলের পুলিশ থেকে ক্যাংকে কল করে এখানে হতে যাওয়া টেরোরিস্ট অ্যাটাকের হুমকির বিষয় জানানো হয়। বিপদ বুঝতে পেরে ক্যাং ফোনে কথা বলতে বলতেই কনফারেন্স রুম থেকে বের হয়ে যায়। সে পুলিশকে জানায় ইয়ংচল কনফারেন্সে এসেছিল, তাই পুলিশকে তাড়াতাড়ি এখানে আসতে বলে। কথা বলতে বলতে ক্যাং নিজের অফিসে চলে যায়। সেজং তার পেছনে যাচ্ছিল, তবে তখনই ইয়ংচলকে অফিসে ঢুকতে দেখে সে ভাবে ক্যাং ব্যস্ত, তাই সেখান থেকে চলে আসে। ইয়ংচলের একটা গবেষণা ক্যাং চুরি করেছে। ক্যাং প্রথমে তার গবেষণার প্রশংসা করে তাকে হায়ার করেছিল, কিন্তু পুরোটাই ছিল নাটক। গবেষণা চুরি করে তাকে বের করে দেয়, আর এখন সেই একই টেকনোলজি নিজের নামে কনফারেন্সে দেখাচ্ছে। তাই প্রতিশোধ নেয়ার জন্য ইয়ংচল এই অ্যাটাকটা করার প্ল্যান করেছে। সে তার কাছে থাকা ভাইরাসটা ক্যাংয়ের শরীরে ইনজেক্ট করে দেয়। ক্যাং ইয়ংচলকে এই রুমে আটকে রেখে বাইরে বের হয়ে আসে, আর তখনই তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়ে সামনে থাকা মানুষদেরকে অ্যাটাক করতে শুরু করে। যাদেরকে সে অ্যাটাক করছিল সেই জম্বিতে পরিণত হচ্ছিল ধীরে ধীরে। বিশাল এই বিল্ডিংয়ের ভেতরে এখানে কি হতে যাচ্ছে সেটা তখনও কেউ জানে না। তো সেজং এখান থেকে বের হয়ে হ্যানকে নিয়ে নিচের রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য। সেখানেই হ্যান জানায় সে আমেরিকা যাচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য, সেখানে নিজের ফ্যামিলি নিয়ে সেটেলড হবে। তখনই হ্যানের ওয়াইফ তাকে কল করে। সে জানতো হ্যান সেজংয়ের সাথে দেখা করতে এসেছে। হ্যান সেজংয়ের সাথে তার ওয়াইফ গংয়ের কথা বলিয়ে দিতে চায়, কিন্তু সেজং কথা বলতে রাজি হয় না। হ্যান গংয়ের সাথে কথা বলা শেষ করার পর সেজং তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে বিয়ে করেছিল। হ্যান জানায় সেজংয়ের একরোখা স্বভাবটা তার ভালো লাগতো, এখনও লাগে, এই কারণেই মূলত বিয়েটা করেছিল। তবে তার এই অ্যাটিটিউডের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারেনি, এই কারণেই ডিভোর্সটা দিয়েছে। তো এই রেস্টুরেন্টে সোন আর নাইয়ন নামের দুইটা মেয়ে খেতে আসে তাদের এক ছেলে বন্ধুকে নিয়ে। তারা ছিল টিনেজার,
নায়ন আর ছেলেটা সোউনকে বুলি করে তার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। এদিকে এই বিল্ডিংয়ের সিকিউরিটি চোই হিউনসক তার বোন চোই হিউনহিকে নিয়ে সেদিন এখানে এসেছিল। মূলত হিউনহি এসেছিল হিউনসকের সাথে দেখা করতে। হিউনহি হাঁটতে পারে না, হুইল চেয়ারই তার একমাত্র অবলম্বন। হিউনসক তাকে খুব ভালোবাসে, তো তারা সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল। তখনও তারা কেউ জানে না এই বিল্ডিংয়ে জম্বি অ্যাটাক হয়েছে। পুলিশ অফিসার লি তার টিমকে নিয়ে এখানে আসে ইয়ংচলকে ধরার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে পরিস্থিতি পাল্টে গেছে। অলরেডি টেরোরিস্ট অ্যাটাক শুরু হয়ে গেছে। লিয়ের টিমের কয়েকজন সদস্যকে তার সামনেই অ্যাটাক করা হয়। লি কোনো রকমে এখান থেকে চলে আসে আর পুলিশ কন্ট্রোল রুমে কল করে দ্রুত এখানে টিম পাঠাতে বলে। এরপর বিল্ডিং সিকিউরিটি কন্ট্রোল রুমে কল করে পুরো বিল্ডিংয়ের যতজন সম্ভব মানুষকে দ্রুত বাইরে বের করে দিতে বলে। খাওয়া শেষ করে সেজং আর হ্যান রেস্টুরেন্টের বাইরে বের হওয়ার পর দেখে সব মানুষ পালাচ্ছে। জম্বি অ্যাটাক করতে আসছে দেখে তারা দুজনও পালাতে যায়। তবে তখনই সেজং হিয়নহিকে দেখে ফিরে আসে। হিয়নহি তখন হুইলচেয়ার উল্টে পড়ে গিয়েছিল হুড়োহুড়ির কারণে। সেজং নিজের লাইফ রিস্কে নিয়ে হিয়নহিকে বাঁচাতে যায়। হ্যানও তাকে হেল্প করতে পেছনে চলে আসে। এদিকে অনেকেই ততক্ষণে বিল্ডিংয়ের বাইরে বের হয়ে গেছে আর পুলিশ এসে বিল্ডিংয়ে কোয়ারেন্টাইন ঘোষণা করে এখান থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। সেজং আর হ্যান হিয়নহিকে নিয়ে পালাতে গিয়ে দেখে সব দিক থেকেই জম্বি তেড়ে আসছে। উপায় না পেয়ে তারা একটা পোশাকের শপে ঢুকে যায়। হিয়নসকও তখন অলরেডি নিজের বোনের কাছে চলে এসেছে। শপের দরজা যখন বন্ধ করতে যাবে তখন সেজং লিকে দেখে তাকে জম্বি তাড়া করেছিল। সেজং লিকে জম্বির হাত থেকে বাঁচিয়ে নিয়ে শপের ভেতরে এসে দরজা লক করে দেয়। ভেতরে তারা কয়েকজন আটকা পড়েছিল, তবে ভেতরে আসার পরেও শেষ রক্ষা হয় না। শপের সামনের দেয়াল ছিল কাচের, যার মাধ্যমে ভেতরে সবকিছু দেখা যায়। জম্বিগুলো এসে মাথা দিয়ে আঘাত করেই কাচ ভাঙার চেষ্টা করে। লি ভয়ে পেছাতে পেছাতে পেছনের দেয়ালে থাকা সুইচে ধাক্কা খায় আর এখানকার লাইট অফ হয়ে যায়। জম্বিগুলো ভেতরে কিছু দেখতে না পেয়ে অ্যাটাক করা অফ করে দেয়। সেজং বুঝতে পারে ভেতরে তাদেরকে দেখতে না পাওয়াতেই জম্বিগুলো আক্রমণ বন্ধ করে দিয়েছে। কিন্তু তাদের অপোজিট শপটাই ছিল রেস্টুরেন্ট, যেখানে সেই 3 জন টিনের ছেলেমেয়ে সহ আরও 2-3 জন আটকা পড়েছে। সেখানে লাইট অন ছিল। ভেতরে তাদেরকে দেখতে পেয়ে জম্বিগুলোর অ্যাটেনশন সেদিকে চলে যায়। এবারে জম্বিগুলো সেখানে গিয়ে আক্রমণ করে। এখানে যারা ছিল তারা জানতো না লাইট অফ করে দিলেই জম্বিগুলো তাদেরকে দেখতে না পেয়ে আক্রমণ বন্ধ করে দিবে। তো সেজং তখন নিজের ফোনের ফ্ল্যাশ অফ অন করতে থাকে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য, যাতে করে জম্বিগুলোর অ্যাটাক কিভাবে বন্ধ করা যায় সেটা জানাতে পারে। সোন ব্যাপারটা খেয়াল করে সেদিকে তাকালে সেজং ফোনের মধ্যে লিখে দেখিয়ে লাইট অফ করতে বলে। সোন লাইট অফ করে দেওয়ার সাথে সাথেই জম্বিগুলো আক্রমণ বন্ধ করে দেয়। তবে বিপদ সেখানেই শেষ হয় না, বরং সামনের কাচের দেয়ালে রেস্টুরেন্টের বিজ্ঞাপন অটোমেটিক চালু হয়ে যায়, যেখানে মানুষের ছবি ছিল। এটা দেখে জম্বিগুলো আবারও এই ছবিতে গিয়ে আক্রমণ করে। এভাবে বেশিক্ষণ চললে কাচের দেয়ালটা ভেঙে যাবে আর ওখানে যারা আছে তাদেরকে জম্বিগুলো অ্যাটাক করে মেরে ফেলবে। তখনই সেজংয়ের মাথায় একটা প্ল্যান আসে। তারা যেহেতু জামা কাপড়ের শপে ছিল, তাই সেখানে কিছু সেলিব্রিটির হিউম্যান সাইজ কার্ডবোর্ড ছিল। যদি কোনোভাবে জম্বিগুলোকে এই কার্ডবোর্ডগুলোর পেছনে লেলিয়ে দেওয়া যায় তাহলে রেস্টুরেন্টের মানুষগুলো বেঁচে যাবে। তখনই হিয়নহি অফার করে তার হুইল চেয়ারটা ব্যবহার করতে। হিয়নসক রাজি হচ্ছিল না হিয়নহির হুইল চেয়ারটা দেওয়ার জন্য, কারণ এটা ছাড়া হিয়নহি চলতেই পারবে না। তখনই হিয়নহি জানায় এমনিতে জম্বি আক্রমণ করলে সে হুইল চেয়ারে পালাতে পারবে না, তার চেয়ে এটা যদি কিছু মানুষের জীবন বাঁচানোর জন্য ব্যবহার করা যায় তবে সেটাই বেটার হবে। তো এই হুইল চেয়ারটা অটোমেটিক ছিল। সেজং এটার মধ্যে হিউম্যান সাইজ কার্ডবোর্ডটা লাগিয়ে দেয়। এরপর এটার মধ্যে একটা মিউজিক অন করে দরজার বাইরে করিডোরে ছেড়ে দেয়। মিউজিক শুনে জম্বিগুলো এদিকে তাকিয়ে একটা মানুষকে সরে যেতে দেখে এটার পিছু নেয়। করিডোর খালি হয়ে গেলে রেস্টুরেন্টের সবাই দ্রুত বের হয়ে সেজংরা যে শপে আছে সেটাতে চলে আসে। শুধুমাত্র নায়ন বের হয়েও ভয়ে আবার রেস্টুরেন্টে ফিরে যায়। হ্যান তাকে বাঁচানোর জন্য নিজেই তাকে আনতে যায়। আর আসার সময় করিডোরেই একটা জম্বি এসে তাদের ওপর অ্যাটাক করে। নায়ন তো ঠিকই শপটাতে চলে আসতে পারে, কিন্তু হ্যান আর আসতে পারে না। সে পাশের আরেকটা পোশাকের শপে গিয়ে লুকায়। কয়েকটা কার্ডবোর্ড ইউজ করে সে জম্বিটাকে ডিস্ট্র্যাক্ট করতে সক্ষম হয়,
কিন্তু যে জম্বিগুলো হুইলচেয়ারে থাকা কার্ডবোর্ডের পেছনে গিয়েছিল সেগুলো বুঝতে পারে এসব আসলে মানুষ না। আসলে এই জম্বিগুলো ধীরে ধীরে বুদ্ধিমত্তা অর্জন করছিল। তো যাই হোক, জম্বিগুলোর মধ্যে পিঁপড়ার মতো এক ধরনের কেমিক্যাল তৈরি হয়েছিল, যেটার মাধ্যমে এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড ছিল আর কথা না বলেই একত্রে যোগাযোগ করতে পারত। যখন যোগাযোগ হতো তখন এগুলো অ্যান্টেনার মতো দাঁড়িয়ে যেত, কিছুক্ষণ আর নড়াচড়া করতো না। শুরুতে জম্বিগুলো 4 হাত পায়ের মাধ্যমে চললেও এখন এসে এগুলো মানুষের দেখা দেখি 2 পায়ে চলতে শুরু করেছে। হ্যান যখন জম্বিটাকে কার্ডবোর্ডের মাধ্যমে ডিস্ট্র্যাক্ট করছিল তখনই হুইলচেয়ারের কাছে থাকা জম্বিগুলো সবগুলো জম্বির সাথে যোগাযোগ করে জানায় এগুলো মানুষ না। যোগাযোগ করার ধরন দেখেই সেজং এগুলোর ক্যারেক্টার বুঝতে পারে, কারণ একটু আগের কনফারেন্সে মূলত মানুষের মধ্যে কথা না বলেই ভেতরে ভেতরে যোগাযোগ করার এই যুগান্তকারী ফর্মুলার বিষয়ে কথা হচ্ছিল। তো জম্বিটা যখন বুঝতে পারে কার্ডবোর্ডটা মানুষ না, তখন হ্যানকে খুঁজতে থাকে। যতক্ষণে এটা হ্যানকে দেখে ততক্ষণে হ্যান শপ থেকে বের হয়ে আসে আর সেজংরা যে শপে আছে সেটাতে এসে ঢুকতে যায়। সে দরজা দিয়ে ঢোকার আগেই আচমকা একটা জম্বি এসে তার উপর অ্যাটাক করে। এরপর পরপর কয়েকটা জম্বি একসাথে অ্যাটাক করে। হ্যান তখন নিজেও জম্বিতে পরিণত হয়। জম্বি অ্যাটাকের আগে হ্যানের ফোন দরজার ভেতর দিয়ে শপের মধ্যে এসে পড়ে, যেটা সেজং কুড়িয়ে নেয়। হ্যান তার এক্স হাজব্যান্ড হলেও হ্যানের মৃত্যুতে সে খুব কষ্ট পায়। সে হ্যানের ফোন দিয়ে গংকে কল করে হ্যানের মৃত্যুর খবরটা দেয়। এদিকে হিয়নসক হিয়নহির জন্য নিজের পিঠে একটা চেয়ার বাঁধে, যাতে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হলে সে নিজের পিঠে করে হিয়নহিকে নিয়ে পালাতে পারে। তো সবাই লিকে জিজ্ঞাসা করছিল রেস্কিউ টিম কখন আসবে। লি জানায় তাদের জন্য কোনো রেস্কিউ টিম আসবে না। এই পুরো ভবনেই কোয়ারেন্টাইন জারি করা হয়েছে। তবে এই ভবনে ইয়ংচল নামের এক লোক আছে, যার কাছে এই ভাইরাসের মেডিসিন আছে। লোকটা নিজেই এই ভাইরাসের ভ্যাকসিন। যদি কোনোভাবে তাকে নিজেদের আয়ত্তে আনা যায় তবে ভ্যাকসিন নিতে টিম পাঠানো হবে, আর তখন পাশাপাশি তারাও বেঁচে যাবে। এখন তাদের বেঁচে ফেরার একমাত্র উপায় হলো ইয়ংচলকে নিজেদের কবজায় আনা। সেজং জানায় ইয়ংচলকে সে কাংয়ের অফিসে দেখেছিল শেষবার, সে সেখানেই থাকতে পারে। তো তখন প্ল্যান হয় তারা ইয়ংচলকে ধরতে যাবে। কিন্তু সমস্যা হলো বাইরে জম্বি ঘুরঘুর করছে। ইয়ংচলের কাছে গিয়ে তারা পৌঁছাবে কি করে? সেজং তখন একটা আইডিয়া দেয়, জানায় যে জম্বিগুলোর যোগাযোগ সিস্টেম অনেকটা পিঁপড়ার মতো। পিঁপড়ার দল যদি ভুল ইনফরমেশন পেয়ে কোথাও যায় তাহলে সেখানেই ঘুরতে শুরু করে। এই ঘোরার সার্কেল থেকে আর এগুলো বের হতে পারে না, আর একসময় সেভাবেই মারা যায়। এখন তারা যদি কোনোভাবে জম্বিগুলোকে ভুল ইনফরমেশন দিয়ে ডিস্ট্র্যাক্ট করতে পারে তবেই কেবল ইয়ংচলের কাছে পৌঁছানো সম্ভব। প্ল্যান হয় কেউ একজন একটা পারফিউম মেখে বাইরে যাবে, এরপর পারফিউমের শপে গিয়ে সেম পারফিউম আরও কয়েকটা নিয়ে আসবে। সে পারফিউম কয়েকটা মানুষের ছবিগুলোর কার্ডবোর্ডে মেখে নিজেরা অন্য কোনো গন্ধ গায়ে মাখবে, যাতে করে জম্বিগুলো কনফিউজড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো বাইরে কে যাবে? সেজং নিজেই এই কাজ করতে বাইরে যেতে চায়। তখন এক বয়স্ক লোক জানায় সে বাইরে যাবে। অন্য আরেকজন তাকে বয়স্ক বলে তাচ্ছিল্য করে থামিয়ে দিতে গেলে লোকটা তার হাত মুচড়ে দেয়। এটা দেখে সবাই বুঝতে পারে লোকটার বয়স হলেও শক্তি আছে। লোকটাও জানায় সে একসময় অ্যাথলেট ছিল, অন্তত এখানকার সবার চেয়ে ফাস্ট সে। তারা সবাই মিলে ফোনে একটা গ্রুপ খুলে মেসেজে যোগাযোগ করার জন্য, কারণ জম্বি আশেপাশে থাকলে সবসময় মুখে কথা বলা সম্ভব না। তো লোকটার গায়ে পারফিউম মেখে তাকে বাইরে পাঠানো হয়। কয়েকটা জম্বি এসে তাকে অ্যাটাক করলে সে জম্বিগুলোকে প্রতিহত করেই এগিয়ে যায়। তখন সে জম্বিগুলো বাকি সব জম্বির কাছে ইনফরমেশন পৌঁছে দিয়ে এখানে ডাকে। লোকটা পারফিউম নিয়ে যখন বের হতে যাবে তখন অনেকগুলো জম্বি এখানে পৌঁছে গেছে। লোকটা এগুলোর সাথে লড়তে লড়তেই কোনো রকমে আবার শপে ফিরে আসতে সক্ষম হয়। সেজং শপে থাকা সবগুলো কার্ডবোর্ডের গায়েই লোকটার আনা পারফিউম মেখে দেয়। এরপর পারফিউম ঢালতে ঢালতে শপ থেকে বের হওয়ার পেছনের রাস্তা অবধি একটা ট্রেইল তৈরি করে দেয়, যাতে করে জম্বিগুলো ডিস্ট্র্যাক্ট হয়ে সেদিকে চলে যায়। এরপর নিজেদের গায়ে শপেই থাকা গন্ধযুক্ত আরেকটা লিকুইড ঢেলে দরজা খুলে দিয়ে কার্ডবোর্ডের মতোই সবাই স্থির হয়ে দাঁড়িয়ে যায়। কয়েকটা জম্বি এসে তাদের গন্ধ শুকে আর কার্ডবোর্ডগুলোর গন্ধ শুকে দেখে, কিন্তু এগুলো বুঝে উঠতে পারে না কোনটা মানুষ। তখনই কয়েকটা জম্বি পারফিউমের সে ট্রেইল ধরে এগিয়ে যায় আর ভাবে এখান দিয়ে সে লোকটা পালিয়েছে। তাই তখনই সে ঘ্রাণের ইনফরমেশন শেয়ার করার জন্য এগুলো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে পড়ে অ্যান্টেনার মতো।
এই সুযোগে শপের সবাই লিফটের দিকে যেতে থাকে থার্ড ফ্লোরে ইয়ংচলের কাছে যাবে বলে। কিন্তু বিপত্তি বাধে তখন যখন নায়ন নামে সেই বুলি গার্ল স্থির হয়ে দাঁড়িয়ে থাকা জম্বির সাথে ধাক্কা লেগে জম্বিটার নিচে পড়ে যায়। নায়নের কারণেই একবার হ্যান মারা গেছে। সে সোউনকে বুলি করত, এখন আবার বিপত্তি সেই বাধায়। নায়নের ওপর থেকে জম্বিটাকে সরানো যাচ্ছিল না, আর জম্বিগুলো ইনফরমেশন শেয়ারের জন্য ফ্রিজ হয়েছিল বলে নায়ন বেরো হতে পারছিল না। উপায় না দেখে সেজং ফায়ার ডিটেক্টরের কাছে লাইটার অন করে ধরে, ফলে ফায়ার অ্যালার্ম চালু হয়ে অটোমেটিক ওপর থেকে পানি পড়তে শুরু করলে জম্বিগুলো হুঁশে ফিরে আসে। সবাই অলরেডি লিফটে চলে গিয়েছিল। হিয়নসক তার বোন হিউনহিকে কাঁধে নিয়েই নায়নকে বাঁচানোর জন্য জম্বিদের সাথে লড়াই করে। সেজং আর সোউনও নায়নকে হেল্প করে। তো জম্বির সাথে লড়াই করে শেষমেশ তারা কোনো রকমের লিফটে এসে পৌঁছায় এবং সবাই থার্ড ফ্লোরের দিকে যেতে থাকে। থার্ড ফ্লোরে তারা গিয়ে দেখে পুরো ফ্লোরটাই খালি, এখানে কোনো জম্বি নেই। ক্যাং ইয়ংচলকে যে রুমে আটকে রেখেছিল সে সেখানেই ছিল। লি গিয়ে তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরায়। এরপর সবাই যখন এখানেই রেস্কিউ টিম আসার জন্য অপেক্ষা করতে চায়, তখন লি জানায় তাদেরকে নিজেদেরকে ছাদ পর্যন্ত যেতে হবে। সেখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হবে। নিচের ফ্লোর পুরোটাই জম্বি দিয়ে ভর্তি, সেখান দিয়ে রেস্কিউ টিম আসতে পারবে না। তো উপায় না দেখে তারা সবাই ইয়ংচলকে সাথে নিয়ে লিফটে ওঠে আর ছাদে যাওয়ার জন্য লিফটের সুইচ চাপে। তখন ইয়ংচল সে বৃদ্ধ লোকটাকে বলে সে এই বয়সও কিভাবে এত ফাস্ট। এরপর কথা বলার তালে তালে কেউ কিছু বুঝে ওঠার আগেই অন্য একটা ফ্লোরের বাটন চেপে দেয়। সেই ফ্লোরে লিফট থেমে অটোমেটিক লিফটের দরজা খুলে যায়। এই ফ্লোর ভর্তি ছিল জম্বি। জম্বিগুলো লিফটের ভেতরে এসেই সবার ওপরে অ্যাটাক করে, কিন্তু ইয়ংচলকে কিছুই বলে না। সবাই যখন জম্বিগুলোর আক্রমণ ঠেকাতে ব্যস্ত, তখন ইয়ংচল জম্বিগুলোর মাঝ দিয়ে চলে যায়। জম্বিগুলোর আক্রমণ ঠেকিয়ে শেষমেশ লিফটে বেঁচে থাকে শুধুমাত্র সেজং, লি, হিয়নসক, হিউনহি, নায়ন, সোউন আর আরেকজন মাত্র লোক। ছাদে যাওয়ার জন্য লাস্ট ফ্লোরে গিয়ে লিফট থেমে দরজা খুলে গেলে দেখা যায় সেখানেও জম্বি আছে। শুধু তাই না, এই জম্বিগুলো হিউনসক যেভাবে হিউনহিকে পিঠে করে নিয়ে চলছে সেটার মিমিক্রিও করে। তো লিফটের দরজা অফ করে দিয়ে তারা প্ল্যান করে এবার কি করা যায়, কারণ ইয়ংচলকে না ধরতে পারলে তাদের রেস্কিউ করতে আসবে না কেউ। কিন্তু এত বড় বিল্ডিংয়ে ইয়ংচলকে কিভাবে খুঁজে বের করা সম্ভব? তখনই তাদের মাথায় একটা প্ল্যান আসে। এই বিল্ডিংয়ে নিশ্চয়ই কন্ট্রোল রুম আছে, যেখানে সিসিটিভি ফুটেজে বিল্ডিংয়ের সব কিছুই দেখা যাবে। একমাত্র সেখান থেকেই ইয়ংচলকে খুঁজে বের করা সম্ভব হবে। হিয়নসক যেহেতু এখানকার সিকিউরিটি গার্ড, তাই সে জানতো কন্ট্রোল রুম কোথায়। এই কারণে প্ল্যান হয় কন্ট্রোল রুমে যাওয়ার, যেটা কিনা B2-তে অর্থাৎ বেসমেন্টের দ্বিতীয় ফ্লোরে ছিল। তো যাই হোক, জম্বি অ্যাটাকের এই ঘটনা নিয়ে নিউজ চ্যানেলগুলোতেও চর্চা শুরু হয়। পুরো ভবন ব্যারিকেড করে রাখা হয়েছিল। এখানে আটকে পড়া লোকজনের আত্মীয়রা এসে প্রোটেস্ট শুরু করে তাদেরকে জীবিত উদ্ধার করার জন্য। ইয়ংচলের বাবা ছিল একজন গবেষক। তাকে একজন স্টুডেন্টের গবেষণা চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, যে কারণে সে অপমানে আত্মহত্যা করে। অনেকেই ধারণা করছিল যে বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্যই ইয়ংচল এই টেরোরিস্ট অ্যাটাক করেছে। এদিকে হ্যানের ওয়াইফ গং স্বামীর মৃত্যুর খবর পেয়ে শোকের কারণে থেমে থাকেনি, বরং সে কাজে লেগে যায় নিজের রিসার্চের কাজে। এই ভাইরাসটা আসলে কিসের বা কিভাবে এটা প্রতিহত করা যায়। ইয়ংচল একটা পুরনো জায়গাতে নিজের রিসার্চ ল্যাব তৈরি করেছিল এই ভাইরাস বানানোর জন্য। পুলিশ পুরো জায়গাটা সিজ করে নেয়। প্ল্যান হলো এখান থেকে এই ভাইরাসের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করা। গং এখানে আসে এই কাজটাই করার জন্য। আরও 2-3 জন প্রফেসর গংয়ের সাথে যোগ দেয়। তো প্রথম এই রিসার্চ ল্যাবে পুলিশের একটা স্পেশাল ইউনিট যায় ভেতরে কোনো ডেঞ্জারাস কিছু আছে কিনা দেখতে। সেরকম কিছু না থাকায় পরে গংও নিজের টিম নিয়ে ভেতরে যায়। ভেতরে রিসার্চের আইটেমের পাশাপাশি কয়েকটা বড় বড় কাচের জারে সিরিয়াল নাম্বার দিয়ে মার্ক করা ফ্রিজ হয়ে থাকা অনেকগুলো বানর ছিল। গং কাছাকাছি গিয়ে এগুলোর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এগুলো জীবিত আছে, কিন্তু জম্বি হয়ে গেছে সব। ইয়ংচল এগুলোকে জম্বি বানালো কেন? তার মানে কি মানুষের ওপর প্রয়োগ করার আগে সে বানরের ওপর রিসার্চ করে দেখেছে? গং খেয়াল করে একটা জারের কাঁচ ভাঙা, তাতে বানর নেই। আসলে এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে বাইরে বের হয়ে গিয়েছিল আর আচমকা এটা আক্রমণ করে বসে। পরবর্তীতে সবগুলো জারের জম্বি বানর অ্যাক্টিভ হয়ে কাঁচ ভেঙে বের হয়ে যায়।
বন্দুক দিয়ে গুলি করেও এগুলোর সাথে পেরে উঠছিল না পুলিশ। আচমকা এগুলো আক্রমণ থামিয়ে দেয়। আসলে এগুলো লুকিয়েছিল আবারও দ্বিগুণ শক্তিতে আক্রমণ করার জন্য। গং যখন এখান থেকে বের হতে যাবে তখন তার ওপর একটা বানর অ্যাটাক করে। সাথে সাথে বাকি সবগুলো একসাথে অ্যাটাক করে বসে। একজন এসে গংকে আক্রমণ করা বানরটাকে জোরে আঘাত করে মেরে ফেলে। সাথে সাথে বাকি সবগুলো বানরও ফ্রিজ হয়ে থেমে যায়। তখন গং দেখে যে বানরটা মরেছে সেটা নাম্বার 1 ছিল, অর্থাৎ প্রথমে হয়তো এটাকেই বানানো হয়েছে। একটা দেয়ালের মধ্যেও বানরগুলোর ছবি ছিল, যে একটা থেকে কিভাবে এই অসংখ্য জম্বি বানর তৈরি করা হয়েছে। গং বুঝতে পারে মানুষ জম্বির ক্ষেত্রেও প্রথম যে সংক্রমিত হয়েছে তাকে মারতে পারলে হয়তো বাকি সবাই ফ্রিজ হয়ে যাবে, আর তখন কোনো না কোনো একটা স্টেপ নেওয়া সম্ভব হবে। নিজের পাওয়া এই ইনফরমেশন নিয়ে সে দোঙরি বিল্ডিং থেকে কিছুটা দূরে যে মিলিটারি বেস তৈরি করা হয়েছে আর এই বিষয়ে রিসার্চ করা হচ্ছে সেখানে যায়। এদিকে সেজং সহ সবাই বেসমেন্টের ফ্লোরে যায় কন্ট্রোল রুমে যাবে বলে। এই ফ্লোরে ছিল গ্যারেজ, তো এখানে অনেক জম্বি ছিল। হিয়নসক আর হিয়নহিকে মিমিক্রি করছিল এখানে থাকা জম্বিগুলো। তারা সবাই ঠিকঠাক কন্ট্রোল রুমে পৌঁছাতে পারলেও এবারও বিপত্তি ঘটায় নাইয়ন। সে একটা ক্যানের মধ্যে পা ফেলে শব্দ তৈরি করে ফেলে। জম্বিগুলো তখন এদিকে তাকায়, তবে এবারও তাকে বাঁচায় সোউন। তাকে চেপে ধরে গাড়ির ওপরের দিকে তুলে নেয় যাতে জম্বিগুলো তাকে দেখতে না পারে। অবশেষে তারা সবাই কন্ট্রোল রুমে আসতে সক্ষম হয়। এখানেই সিসিটিভি ফুটেজে তারা দেখে ইয়ংচল একটা ফ্লোরে গেছে, সেখানেও জম্বি আছে, কিন্তু এগুলো ইয়ংচলকে কিছুই করছে না। জম্বিগুলোর শরীর থেকে একরকম লালা বের হচ্ছিল, আর জম্বি যাকে কামড়ায় সে জম্বি হওয়ার আগে এক ধরনের সাদা ফেনার মতো বমি করে, যেগুলো ফ্লোরে পড়ে আরও বাড়তে থাকে ধীরে ধীরে। এই ফ্লোরটা অনেকটা সেরকম হয়ে গেছে। তো সিসিটিভি ফুটেজে দেখা যায় ইয়ংচল জম্বি ক্যাংয়ের কাছে যায়, এরপর তার দিকে হাত বাড়িয়ে দিয়ে কামড়াতে বলে। কামড় খেয়ে ইয়ংচল পড়ে যায়। তার মধ্যে জম্বির উপসর্গ দেখা দেয়। শুধু তাই না, ক্যাং আর বাকি জম্বিগুলো নিস্তেজ হয়ে দাঁড়িয়ে যায়। সবাই বুঝতে পারে এটাই সুযোগ। এখন গিয়ে ইয়ংচলকে না আনতে পারলে আর আনা সম্ভব হবে না। হিয়নহি জানায় সে কন্ট্রোল রুমে বসেই অপেক্ষা করবে, কারণ সে সাথে গেলে উল্টো বোঝা হয়ে যাবে সবার ওপর। তার চেয়ে এখানে বসে সিসিটিভি ফুটেজ দেখে কোথায় কোথায় জম্বি নেই, কোন রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ সেটা গ্রুপে মেসেজে জানিয়ে দেবে। তাতে করে উল্টো সবার হেল্প হবে। হিয়নসক প্রথমে হিয়নহিকে রেখে যেতে রাজি হচ্ছিল না। হিয়নহি তাকে বলে ইয়ংচলকে নিয়ে আবার এসে তাকে নিয়ে যেতে। তখন সে রাজি হয়। হিয়নহিকে রেখেই সবাই ইয়ংচলকে আনার জন্য এগিয়ে যেতে থাকে। তো যাই হোক, জম্বিগুলো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকলেও তারা গিয়ে যখন ইয়ংচলকে টাচ করে ধরার জন্য, তখনই জম্বিগুলো আবারও অ্যাক্টিভ হয়ে অ্যাটাক করতে আসে। তারা সবাই ইয়ংচলকে নিয়ে কোনো রকমে একটা রুমে গিয়ে দরজা লক করে দিতে সক্ষম হয়। জম্বিগুলো বাইরে দিয়ে দৌড়ে চলে যাচ্ছিল। সেজং খেয়াল করে ইয়ংচল তাকিয়ে আছে, তার চোখের মণি ঘোলা হয়ে যাচ্ছে জম্বির মতো। আর তখনই কয়েকটা জম্বি তারা যে রুমে আছে সেই রুমের সামনে থেমে যায়। সেজং বুঝতে পারে ইয়ংচল কোথায় আছে সেটা দেখে জম্বিগুলোর কাছে ইনফরমেশন শেয়ার করছে। এই কারণে সে ইয়ংচলের চোখ বেঁধে দেয় আর সবাইকে বলে মুখে কথা না বলে মেসেজের মাধ্যমে কথা বলতে, যাতে কোন পথ দিয়ে তারা যাচ্ছে সেটা ইয়ংচল বুঝতে না পারে। তো এভাবেই তারা হিয়নহির বলা পথ অনুযায়ী যেতে শুরু করে। কিন্তু কিচেন পর্যন্ত গিয়ে হঠাৎ লি বলে ওঠে, আবার রিস্ক নিয়ে বেসমেন্টে ফিরে যাওয়ার কি দরকার, তার চেয়ে তাদের বরং ছাদে চলে যাওয়া উচিত ইয়ংচলকে নিয়ে। এটা শুনে হিয়নসক রেগে যায়, কারণ হিয়নহিকে রেখেই চলে যাওয়ার কথা বলা হচ্ছে। রেগে গিয়ে হিয়নসক লিকে অ্যাটাক করে, তবে তাকে কিছু করতে পারে না, কারণ তার হাতে বন্দুক ছিল। লি জানায় সে আবার কন্ট্রোল রুমে ফিরে যেতে রাজি না। সে এটা বলার সাথে সাথেই ইয়ংচল ইনফরমেশন পেয়ে যায় কেউ একজন কন্ট্রোল রুমে আছে। সাথে সাথেই সে জম্বিদের কাছে ইনফরমেশন পৌঁছে দেয়, কিন্তু কোন কন্ট্রোল রুমে আছে সেটা জম্বিগুলো জানতো না। তাই আন্দাজে একটা কন্ট্রোল রুমে গিয়ে একটা জম্বি হিয়নহির লোকেশন ট্রেস করে। এরপর সব জম্বির কাছে ইনফরমেশন পৌঁছে দিলে সমস্ত জম্বি কন্ট্রোল রুমের দিকে যেতে থাকে। উপায় না পেয়ে হিয়নসক একটা ছুরি নিয়ে হিয়নহিকে বাঁচাতে কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে। হিয়নহিকে কল করে সে যে পথে জম্বি নেই সেই পথের নির্দেশনা দিতে বলে। কন্ট্রোল রুমের বাইরে জম্বি দিয়ে ভরে গিয়েছিল, কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে এগুলোর সময় লাগবে না। এই কারণে হিয়নহি ইচ্ছা করেই হিয়নসককে ভুল রাস্তা বলে দেয়।
তার বলা পথে হিয়নসক একটা লিফটে পৌঁছে দেখে সেটাতে বেসমেন্টে যাওয়ার উপায় নেই। হিয়নহি তার কাছে শেষবারের মতো বিদায় চেয়ে নেয়। সাথে সাথে হিয়নহিকে জম্বি অ্যাটাক করে আর হিয়নহি নিজেও জম্বি হয়ে যায়। হিয়নহিকে হারিয়ে হিয়নসক অনেক রেগে যায়। সে গ্রুপে মেসেজ দিয়ে বলে ইয়ংচলকেও সে মেরে ফেলবে। যেহেতু তার বোন বের হতে পারেনি, সে আর কাউকেই বের হতে দেবে না। যদিও সবাই চুপ থাকলেও হিয়নসক চলে যাওয়ার পর সেজং চেষ্টা করেছিল আবারও সবাইকে নিয়ে কন্ট্রোল রুমে ফিরে যেতে, কিন্তু সবাই লির পক্ষে ছিল আর লি নিজের বন্দুকের মুখে ফেলে সেজংকে চুপ হয়ে যেতে বাধ্য করে। হিয়নহি জম্বি হওয়ার আগে গ্রুপে মেসেজ করে রেখেছিল কোন পথ সবচেয়ে সেফ। তারা সেই পথ ধরে এগোচ্ছিল। যেহেতু ইয়ংচল চোখে দেখছিল না আর সবাই মেসেজে যোগাযোগ করছিল, তাই জম্বিরাও আর তাদের লোকেশনের ইনফরমেশন পাচ্ছিল না। এদিকে রিভেঞ্জ নিতে হিয়নসক জম্বিদের সামনে বের হয়ে আসে আর সামনে যে জম্বি পড়ছিল সেটাকেই সে ছুরির মাধ্যমে আঘাত করে মেরে ফেলছিল। এক পর্যায়ে সে আরেকটা কন্ট্রোল রুমে আসে আর সেখানে থাকা সিসিটিভি ফুটেজে দেখে সবাই কোথায় আছে। এরপর সেই ফ্লোরের বিজ্ঞাপন অন করে দেয় যাতে ইয়ংচল বুঝতে পারে তারা কোথায় আছে। যখনই ইয়ংচল লোকেশন জানতে পারে সাথে সাথেই সে জম্বিগুলোকেও ইনফর্ম করে দেয়। সবাই বুঝতে পারে বিপদ ঘনিয়ে আসছে। তখনই একটা জম্বি এসে লিকে অ্যাটাক করলে লি এটাকে মাথায় গুলি করে মেরে ফেলে। যদিও সে শুরুতে বলেছিল জম্বিগুলো হলো পেশেন্ট, এগুলোকে মারা যাবে না। এই কারণে রেস্কিউ টিম এগুলোকে খুন করে গ্রাউন্ড ফ্লোর দিয়ে আসতে পারবে না। তো তখনই জম্বিদের এগিয়ে আসার শব্দ পাওয়া যায়। লি তাদের সাথে লোকটাকে দৌড়াতে বলে। লোকটাও দৌড়াতে শুরু করলে লি তার পায়ে গুলি করে। এরপর ইয়ংচলের মুখ চেপে ধরে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেজংও বিপদ বুঝতে পেরে সোন আর নায়নকে নিয়ে দরজা বন্ধ করে ফেলে। লির প্ল্যান হলো জম্বিগুলো এসে যখন আহত লোকটাকে বাইরে পড়ে থাকতে দেখে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এই সুযোগে সে ইয়ংচলকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর সে বের হয়ে দেখে যে কয়টা জম্বি এসেছে এগুলো লোকটাকে অ্যাটাক না করে বরং দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা লিকে বলে তাকে বাঁচাতে। স্বার্থপর লির শুধু নিজেকে নিয়ে চিন্তা। তাকে এসে জম্বি অ্যাটাক করলে সে নিজের সাথে থাকা লাঠি দিয়ে এই কয়টা জম্বিকেই মারতে সক্ষম হয়। তবে তখনই আরও অনেক জম্বি তার দিকে এগিয়ে আসে। লি পালাতে গেলে আহত লোকটা তার পা টেনে ধরে তাকে বাঁচাতে বলে। ছুটার জন্য লি লোকটাকে আঘাত করতে থাকে লাঠি দিয়ে। শেষ রক্ষা হয় না। সে আর লোকটা দুজনই জম্বিদের কবজায় চলে যায়। জম্বিগুলো তাদেরকে নিয়ে ব্যস্ত ছিল। এই সুযোগে সেজং ইয়ংচল, সোন আর নায়নকে নিয়ে অন্য একটা রুমে গিয়ে লুকায়। ইয়ংচলের চোখ বাঁধা আর হাতে তখন হাতকড়া পরানো, এই কারণে সে কিছু করতে পারছিল না। এদিকে গং বেজে এসে সব ইনফরমেশন জানানোর পরে সবাইকে বসানো হয় এই বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ দেখতে, যাতে করে ফার্স্ট কে সংক্রমিত হয়েছে তাকে খুঁজে বের করে খুন করা যায় আর বাকি জম্বিগুলোকেও থামিয়ে দেওয়া যায়। এখানে পুলিশ চিফ আর মন্ত্রীও উপস্থিত ছিল। গং তাদেরকে জানায় জম্বি হয়ে যাওয়া লোকগুলোকে আর বাঁচানো সম্ভব না, কারণ তাদের নার্ভ সিস্টেম নষ্ট হয়ে অলরেডি ব্রেন ডেড হয়ে গেছে। এখানে আটকা পড়া লোকজনের আত্মীয়রা প্রোটেস্ট করছিল জম্বিগুলোকে মারলে তারা আন্দোলন থামাবে না। তারা এটা মানতেই চায় না যে জম্বি আক্রমণের এই ভাইরাসকে থামানো যায় না। তাই মন্ত্রী গংকে বলে একবার জম্বিগুলোকে থামানো গেলে সে যাতে প্রেসের কাছে জানায় তার স্বামীও এখানে ভিকটিম ছিল, আর এগুলোকে থামানোর একমাত্র উপায় ছিল এগুলোকে খুন করা। তাহলে হয়তো সিম্প্যাথি থেকে লোকজন আন্দোলন করা বন্ধ করে দেবে। তো সিসিটিভি ফুটেজ থেকেই তারা জানতে পারে এই ভাইরাসের প্রথম শিকার হলো সিও ক্যাং, তাই ক্যাংকেই খুন করার ডিসিশন নেওয়া হয়। তো যাই হোক, এদিকে সেজং সোন আর নায়নকে চুপ থাকতে বলে, মেসেজে যোগাযোগ করতে বলে যাতে করে ইয়ংচল কিছু জানতে না পারে। তাদেরকে সে জানায় এখন যেহেতু ইয়ংচল তাদের কাছে আছে তার মানে রেস্কিউ টিম আসবে। তবে রেস্কিউ টিমকে খবর দেওয়ার একমাত্র উপায় হচ্ছে লিয়ের ফোন ইউজ করা। তাদের দুইজনকে ইয়ংচলের পাহাড়ে রেখে সেজং বের হয়ে যায় লির ফোন নিতে। লি তখন জম্বি হয়ে গেছে, তবে সে ফোনের মধ্যে ঠিকই সেজংয়ের মেসেজ দেখতে পায়। এরপর মরার মতো পড়ে থাকে। সেজং এসে পুলিশ চিফকে কল দিয়ে যা বলে সব কিছুই সে শোনে। সেজং পুলিশ চিফকে তাদের অবস্থান জানায়। তখন পুলিশ চিফ প্ল্যান করে দুইটা রাস্তায় ভেতরে আসবে। একটা টিম যাবে ক্যাংকে মারতে আর আরেকটা টিম আসবে তাদেরকে উদ্ধার করতে। তো রেস্কিউ টিম এসে দেখে জম্বিগুলো ভেতরে ঢোকার রাস্তার সামনে ব্লক করে আছে, কারণ এগুলো আগে থেকেই লির মাধ্যমে তাদের আসার খবর জানতে পেরেছিল।
এদিকে নায়ন ভয়ে কাঁপছিল। সোওনকে স্থির হয়ে বসে থাকতে দেখে সে জিজ্ঞাসা করে এই পরিস্থিতিতেও সে ভয় কেন পাচ্ছে না। সোওন জানায় নায়ন তার লাইফ এর থেকেও খারাপ বানিয়ে রেখেছিল, সে কারণেই। নায়ন সোওনকে সরি বলে নিজের অতীত ব্যবহারের জন্য। এমন সময় দরজার নক করে বলা হয় দরজা খুলতে। তারা নিজেদের পরিচয় দেয় রেস্কিউ টিম বলে। দরজা খুলে দেখা যায় জম্বিগুলো এসেছে। জম্বিগুলো ধীরে ধীরে স্মার্ট হয়ে যাচ্ছিল, শিখছিল সব কিছু। একটু আগে সরি বলার পরেও নায়ন আবার স্বার্থপরের মতো কাজ করে। নিজে বাঁচার জন্য সে সোওনকে জম্বির দিকে ধাক্কা মারলে সোওনও জম্বি হয়ে যায়। একটা জম্বি ইয়ংচলের চোখের বাঁধন খুলে দেয়। নায়নকে সোওনের জম্বির হাতে ছেড়ে দিয়ে ইয়ংচল বাকি জম্বিগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মন্ত্রী, পুলিশ চিফ, গং সবাই রেস্কিউ টিমের কাজ তাদের সাথে থাকা ক্যামেরার ফুটেজে দেখছিল। জম্বিগুলো একটা টিমকে মেরে ফেলে। আরেকটা টিম ক্যাংয়ের কাছে গিয়ে পৌঁছাতে সক্ষম হয়, তাকে মেরেও ফেলে। তবে আক্রমণ বন্ধ হয় না। জম্বিগুলো থেমেও যায় না, বরং রেস্কিউ টিমের যারা ছিল সবাইকেই মেরে ফেলে। গংয়ের প্ল্যান কাজ না করায় উল্টো সবাই তার ওপরেই বিরক্ত হয়। তারা সিসিটিভি ফুটেজে ভেতরে কি হচ্ছে সব দেখতে পাচ্ছিল। সেখানেই তারা দেখে জম্বিগুলো কিভাবে ইয়ংচলকে লিডার মেনে সাথে নিয়ে যাচ্ছে। এদিকে সেজং আর ফিরতে পারেনি। পথে সে জম্বির কবলে পড়ে। সে একটা কাপড়ের শোরুমে আশ্রয় নেয়। ইয়ংচল কয়েকটা জম্বি নিয়ে সেখানেই যায়। এমন সময় সেখানে আসে হিয়নসক। সে জম্বিগুলোকে মারতে থাকে। তার উদ্দেশ্য ইয়ংচলকে খুন করা। জম্বিগুলো তাকে অ্যাটাক করে। সেজং আড়ালে বসে সব দেখছিল। তো সে দেখতে পায় জম্বিগুলো এক পর্যায়ে হিয়নসককে আর খুঁজে পাচ্ছিল না চোখের সামনে থাকা সত্ত্বেও, কারণ হিয়নসকের পুরো শরীরে জম্বির লালা লেগেছিল। তখন ইয়ংচল ইনফরমেশন দিয়ে জানিয়ে দেয় এটাই হিয়নসক। এরপরে গিয়ে জম্বিগুলো আবারও হিয়নসককে অ্যাটাক করে। তখন ইয়ংচল সামনে এগিয়ে যাচ্ছিল। এমন সময় সেজং বের হয়ে এসে ইয়ংচলকে অ্যাটাক করে আর তার গলায় ফাঁস লাগিয়ে দেয়। সে প্রায় মরেই যাচ্ছিল। তবে তখনই সে জম্বিগুলোকে ইনফর্ম করলে সেগুলো হিয়নসককে রেখে তাকে বাঁচাতে আসে। দাঁত দিয়ে কেটে তারা ইয়ংচলের ফাঁসের দড়ি ছাড়িয়ে দেয়। অন্যদিকে সেজংকে পেয়ে হিয়নসক তাকে অ্যাটাক করে, কারণ এই গ্রুপে যারা ছিল তাদের সবাইকে সে নিজের বোনের খুনি ভাবছিল। সেজংকে সে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় ইয়ংচলকে পালাতে দেখে সে সেজংকে ছেড়ে ইয়ংচলের পিছু নেয়, তাকে ধরে মারতে শুরু করে। এমন সময় ইয়ংচল তাকে দেখায় হিয়নহির জম্বি হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। হিয়নসকের স্বপ্ন ছিল হিয়নহি একদিন নিজের পায়ে দাঁড়াবে, হাঁটবে। এটা দেখে সে অভিভূত হয়ে তাকিয়ে থাকে। হিয়নহির জম্বি কাছে এসে হিয়নসকের বুকে ছুরি বসিয়ে তাকে মেরে ফেলে, কারণ এটা তো আর তখন হিয়নহি ছিল না, সেটা ছিল একটা জম্বি। তো এমন সময় সেজং সেখানে আসে। তার কাছে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে। আসলে তাকে চেঞ্জ বায়োর কনফারেন্সের ইনভাইটেশন ক্যাং পাঠায়নি, বরং ইয়ংচল পাঠিয়েছিল। যে স্টুডেন্টের অভিযোগের ভিত্তিতে ইয়ংচলের বাবা সুইসাইড করেছিল সে আর কেউ না, বরং সেজং। তাই সেজং ভাবছে ইয়ংচল তার ওপর প্রতিশোধ নিতেই এটা করেছে। ইয়ংচল জানায় প্রতিশোধ নিতে এটা সে করেনি, বরং সে দেখেছিল কিভাবে তার বাবা সেজংকে নিজের পয়েন্ট অফ ভিউ বোঝাতে পারেনি বলে সেজং ভুল বুঝে অভিযোগ করেছিল। এই কারণেই তার মাথায় আইডিয়া এসেছে এমন একটা কিছু তৈরি করার যেটার মাধ্যমে সব মানুষ একে অপরের সাথে কানেক্টেড থাকবে, একে অপরের ফিলিংস বুঝতে পারবে। তারই বাস্তব প্রতিফলন হচ্ছে আজকের এই অ্যাটাক, মানুষের জম্বিতে রূপান্তর হওয়া। কথা শেষে ইয়ংচল কিছু জম্বির হাতে সেজংকে ছেড়ে দিয়ে পিছিয়ে যায়। সেজং নিজের সামনে একটা ব্যারিকেড তৈরি করে বাঁচার চেষ্টা করছিল। রেস্কিউ টিমের কয়েকজন তখনও বেঁচে ছিল। তারা এসে ইয়ংচলকে ধরে নিয়ে যায়। সেজংকে জীবিত দেখেও তাকে না বাঁচিয়ে সেখানে ফেলে রেখে চলে যায়। সেজং কোনো রকমের জম্বিদের কবল থেকে বের হয়ে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে লুকায়। জম্বিগুলো এসে দরজা ভেঙেই ভেতরে ঢোকার চেষ্টা চালাতে থাকে। এবার কি তবে সেজংকেও মরতে হবে? তো যাই হোক, সিসিটিভি ফুটেজে এই দৃশ্য বাইরে পুলিশ চিফ, মন্ত্রীসহ সবাই দেখে। কেউই সেজংকে বাঁচানোর বিষয়ে কিছুই বলে না। গং এটা দেখে উপায় না পেয়ে বাইরে চলে আসে নিজের গাড়িতে। এরপর হ্যানের নাম্বারে কল দেয় যে ফোনটা সেজংয়ের কাছে ছিল। সে জানায় সে এখানেই আছে, সরিও বলে কারণ রেস্কিউ টিম তাকে বাঁচায়নি। এরপর এটাও জানায় কিভাবে ক্যাংকে খুন করেও কোনো কাজ হয়নি, তখন বানরের ওপর এই প্রসেসটা কাজে দিয়েছিল। তো তখন সেজং গংকে জানায় এই জম্বিগুলোর আলফা এখন ইয়ংচল, তাকে মারতে পারলে তবেই জম্বিগুলো থামবে। গং জানায় তার কথা এখন আর কেউ বিশ্বাস করবে না, তবে সে একবার শেষ চেষ্টা করে দেখবে।
তো গং এরপর আবারও বেজে ফিরে গিয়ে ব্যাপারটা জানায়। যেহেতু একবার গংয়ের আইডিয়া বিফলে গেছে, তাই এবারে আর কেউ তাকে বিশ্বাস করে না। উল্টো তাদের ধারণা ইয়ংচলই তাদের জন্য একমাত্র বাঁচার উপায়। তো ইয়ংচলকে যে রেস্কিউ টিম নিয়ে আসছিল, তাদেরকে ইয়ংচলের নির্দেশনা মতো জম্বিরা অ্যাটাক করে। এরপর রেস্কিউ টিমের যারা জম্বি হয়েছে তারা ইয়ংচলকে নিয়ে ছাদে আসে। বাইরে থেকে বোঝা যাচ্ছিল না তারা জম্বি, কারণ তারা সবাই হেলমেট পরেছিল। তো ইয়ংচলকে নিয়ে ছাদ থেকে অন্য একটা পথ ধরে দড়ির মাধ্যমে জম্বিগুলো নেমে আসে। নিচে যে কয়জন গার্ড ছিল তাদেরকে মেরে ফেলে। এরপর গাড়িতে করে ড্রাইভ করে ইয়ংচলকে নিয়ে যেতে থাকে বাইরের দিকে, যেখানে নিয়ে যাওয়ার কথা সেই পথে, যাতে কেউ তাদের উপর সন্দেহ না করে। তখনই যেতে যেতে রেস্কিউ টিমের ওয়াকিটকিতে ইয়ংচল শুনতে পায় দুঙড়ি ভবনের সামনে অনেক লোক জড়ো হয়েছে, তাদেরকে সরানো যাচ্ছে না, আরও পুলিশের প্রয়োজন সেখানে। তখন ইয়ংচল নির্দেশনা দিয়ে গাড়ি ঘুরিয়ে সেখানে যায়। এরপর সেখানকার লোকজনের ওপর অ্যাটাক করে জম্বির মাধ্যমে, নিজে গিয়ে ব্যারিকেড সরিয়ে দেয় যাতে ভবনের ভেতরে জম্বিও বাইরে আসতে পারে। মুহূর্তেই জম্বির ঢল বের হয়ে মানুষের ওপর অ্যাটাক করে। পরিস্থিতি দেখে মন্ত্রী নির্দেশ দেয় এখান থেকে বেশ সরিয়ে ফেলতে। তারা সবাই এখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এদিকে সেজং কোনো রকমে সেই রুম থেকে বের হয়ে আসে। সে দেখেছিল কিভাবে জম্বির লালা লেগে থাকায় জম্বিগুলো হিয়নসককে চিনতে পারছিল না। তাই সে জম্বির রক্ত আর লালা মাখা একটা জ্যাকেট পরে ভবনের বাইরে বের হয়ে আসে। জম্বিগুলো তাকে মানুষ হিসেবে চিনতেও পারছিল না, যদিও সব জম্বি তখন বাইরে বের হয়ে গেছে। বাইরে এসে সেজং গংকে কল করে আর বলে ইয়ংচল কোথায় আছে সেটা খুঁজে বের করে তাকে জানাতে। সবাই চলে গেলেও গং আবার বেজে ফিরে আসে আর সিসিটিভি ফুটেজ দেখে ইয়ংচলের লোকেশন তাকে জানায়। সেজং একটা গাড়ি নিয়ে সেখানে যায়। ইয়ংচলের ওপরে গাড়ি চালিয়ে দিয়ে তাকে মারার চেষ্টা করে, তবে ইয়ংচলের নির্দেশে তার গাড়িতেই জম্বি অ্যাটাক করলে এক পর্যায়ে সে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হয়। ইয়ংচল সেজংয়ের পোশাক দেখে বাকি জম্বিগুলোর কাছে ইনফরমেশন দেয় এই পোশাকে যে আছে তাকে অ্যাটাক করতে। সেজং প্ল্যান করে একটা জম্বির গায়ে সেই জ্যাকেট ছুঁড়ে দিয়ে চলে আসে। বাকি জম্বিগুলো সেই জ্যাকেট সহ যে জম্বি আছে সেখানে দৌড়ে গিয়ে সার্কেল আকারে ঘুরতে থাকে। এমনকি যাওয়ার সময়ে ইয়ংচল বা সেজং কাউকেই যেন তারা চোখেই দেখছিল না। ভুল ইনফরমেশন পেলে পিঁপড়ার মধ্যে যে ব্যাপারটা ঘটে এখানেও তাই ঘটছিল। ইয়ংচল চেষ্টা করেও এগুলোর কাছে ইনফরমেশন পৌঁছাতে পারছিল না, তাই সে ভিড়ের মধ্যে গিয়েই জম্বির ওপর থেকে জ্যাকেটটা সরিয়ে দেয়। সাথে সাথে সমস্ত জম্বি নিস্তেজ হয়ে পড়ে যায়। এরপর এগুলো যখন উঠে দাঁড়ায় তখন এগুলো চার পায়ে হাঁটছিল। সেজং বুঝতে পারে এগুলোর মধ্যে যে বুদ্ধিমত্তার সঞ্চার হয়েছিল তা চলে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে গেছে। তখন তার মনে পড়ে শুরুর দিকে এগুলো মানুষের ছবি দেখলেও অ্যাটাক করত। একটা বাসে মানুষের ছবি ছিল। সেজং দৌড়ে গিয়ে ইয়ংচলকে অ্যাটাক করে বাসের দিকে নিয়ে যায়। জম্বিগুলো তাদেরকে দেখে আর বাসের ছবিটা দেখে সেদিকে সব এগিয়ে আসে। ইয়ংচলকে সেখানে রেখে মুহূর্তের মধ্যে সেজং বাসের নিচে চলে যায়। জম্বিগুলো বাসের মানুষের ছবিতে অ্যাটাক করতে মরিয়া হয়েছিল। ইয়ংচল এগুলোর ভিড়ের মধ্যে পড়ে যায়। পাশেই একটা গাড়িতে আগুন লেগেছিল। ধাক্কা খেতে খেতে সে সেদিকে চলে যায় আর তার গায়ে আগুন লেগে যায়। সেই অবস্থাতে ইয়ংচল সেজংকে অ্যাটাক করতে এলে সেজং লাঠি দিয়ে আঘাত করে তাকে সরিয়ে দেয়। ইয়ংচল আগুনে পুড়ে যে যন্ত্রণা ফিল করছিল বাকি জম্বিগুলো সেটা ফিল করতে থাকে। যন্ত্রণায় এগুলো কাতরাচ্ছিল। এক পর্যায়ে যখন ইয়ংচল মারা যায় তখন এই জম্বিগুলো যেটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফ্রিজ হয়ে যায়। পরদিন ভোরের আলো দেখা দেয় আকাশে। জম্বির ঝামেলা শেষে কিছুটা স্বস্তি নেমেছে। তখন সেজং গংকে কল করে, বলে যে এবার তাকে বিপদে পড়তে হবে। সবাই ভাববে ইয়ংচল ছিল এই ভাইরাসের ভ্যাকসিন। তাকে খুন করে সেজং সেই ভ্যাকসিন নষ্ট করে দিয়েছে, আর এই কারণে জম্বিগুলোকে আর সুস্থ করা যাবে না। যদিও সেটা সত্যি না, কারণ জম্বিগুলোর অলরেডি ব্রেন ডেড হয়ে গেছে। লোকজনের তোপের মুখে পড়তে হবে এবার তাকে। গং জানায় সে তার হয়ে কথা বলবে যাতে লোকে তাকে ভুল না বোঝে। এই কথা শুনে সেজং গংকে বলে তাকে সাপোর্ট না করতে, কারণ সে এমনিতেই একা। আরও একা হতেও তার কোনো আপত্তি নেই। সে এমন পরিস্থিতিতে অভ্যস্ত। তো তারা যখন জম্বির ঝামেলা শেষ হয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল তখনই একটা জম্বি আবারও জেগে ওঠে। তবে কি জম্বি অ্যাটাক তখনও শেষ হয়নি? এবার শুধু একটা বিল্ডিং না, পুরো শহরে কি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়বে? যদি তাই হয় মানুষ তবে এবার রক্ষা পাবে কিভাবে? জানতে হলে আমাদের সাথেই অপেক্ষা করুন এই মুভির দ্বিতীয় পার্ট আসার আগ পর্যন্ত।
আজ এই পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।